মায়া, তুই কোথায় গিয়েছিলি? তোকে না আমি বলেছি ওই ভিখারির মেয়ের সাথে তুই একদম মিশবি না? তারপরও কেন ওর সাথে খেলতে গিয়েছিলি বল? মা, ও খুব ভালো। হয়তো ওরা গরিব, কিন্তু মনটা অনেক বড়। আখির মাও আমাকে খুব ভালোবাসে। আখির সাথে খেলতে আমার খুব ভালো লাগে মা। চুপ কর। তোকে কতদিন বলেছি আমার কথার ওপরে কোনো কথা বলবি না? আমি যখন বলেছি ওই গরিব ভিখারি মেয়েটার সাথে তুই মিশবি না, তখন মিশবি না। আর যদি কখনো ওর সাথে তোকে দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি হলো রেহানা? মেয়েটাকে তুমি এভাবে বকছো কেন? ও কি করেছে? কি করেছে জানো না? তোমার মেয়ে ওই ভিখারির মেয়েটার সাথে আবার খেলতে গিয়েছিল। আমি ওকে বারবার নিষেধ করেছি যে ওরা গরিব, ওদের সাথে না মিশতে, কিন্তু সে তো আমার কোনো কথাই শোনে না। রেহানা, তুমি কি নিজেকে বদলাবে না? আমরা ধনী বলে কি গরিবদের এভাবে অপমান করতে হবে? ওরাও তো মানুষ। আর তাছাড়া গরিবদের সাথে মিশলে আমার মেয়েটা কখনোই খারাপ হবে না। নিজেকে একটু পরিবর্তন করো। এত হিংসা নিয়ে জীবন চালালে যে ভালো কিছু হয় না। তুমি আমাকে এইসব বলছো? তোমার যদি গরিবদের সাথে এতই ভালোবাসা থাকে, তুমি তাদের মাথায় তোলো, কিন্তু আমার মেয়ে বা আমি গরিবদের ছায়াও মারাবো না। মায়া, মা আমার, তুই কি মায়ের কথা শুনবি না? মা যা বলে তোর ভালোর জন্য রে। তবুও যদি তুই আমার কথা না শুনিস, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আর কেউ তোকে কিছুতে নিষেধ করবে না। তুই কি এটাই চাস? না মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। আর কখনো আখির সাথে আমি খেলতে যাব না। এই তো লক্ষ্মী মা আমার, আমিও তোকে খুব ভালোবাসি। চল এবার তোকে খাবার খেতে দেই, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এমনভাবে রিহানা বেগম কারো কথাই শুনতো না। সে খুব অহংকার নিয়ে রাস্তায় চলাফেরা করত, গরিবদের সাথে কখনো কথা বলতো না। এভাবেই কেটে যায় কয়েক বছর। এখন মায়া বেশ বড় হয়েছে, সে ভালো মন্দ বুঝতে শিখেছে, কিন্তু তার মায়ের বয়স বাড়লেও তার কোনো পরিবর্তন নেই। এমনই একদিন, মা, আমি কলেজে যাচ্ছি। আজকে ফিরতে দেরি হতে পারে। একটা এক্সট্রা ক্লাস করতে হবে। ও আচ্ছা, যা। কিন্তু কার সাথে কলেজে যাচ্ছিস? একা নাকি কোনো বন্ধু আছে? মা, আমি সুমির সাথে যাচ্ছি। তুমি তো জানো আমার বন্ধু মানেই সুমি। ও ছাড়া তো আর কারোর সাথেই মিশি না আমি। যাই হোক, আমার তাড়াতাড়ি যেতে হবে। আমি তোমাকে বিকেলে এসে সব বলবো। এই বলে মায়া কলেজে চলে যায়। আচ্ছা মায়া, তুই কি খেয়াল করেছিস প্রতিদিন কলেজে আসার সময় একটা ছেলে তোর দিকে তাকিয়ে থাকে? মনে হয় তোকে কিছু বলতে চায়। হ্যাঁ, দেখেছি। কিন্তু ওই ছেলেটা আমাকে কেন কিছু বলবে? হতেও তো পারে তার কোনো গার্লফ্রেন্ড এই কলেজে পড়ে, তাই সে দাঁড়িয়ে থাকে। শুধু শুধু এসব বাজে কথা বলে সময় নষ্ট করিস না। যার যা ইচ্ছা সে করুক, আমাদের দেখার দরকার নেই। তুই তো সারা জীবন এগুলোই বলে গেলি। শোন, এখন আর তুই ছোট নেই, বেশ বড় হয়েছিস। জীবনে তো প্রেম আসতেই পারে, আর আসবেই একদিন। আমার তো মনে হয় ওই ছেলেটা তোকে পছন্দ করে। তাকে কিন্তু বেশ ভালোই দেখতে, তোদের দুজনকে ভালো মানাবে। আমার জীবনে কোনো প্রেম আসবে না রে। ছোটবেলা থেকেই খুব কঠোরভাবে মানুষ করেছে মা আমাকে। আমার জীবনের সব সিদ্ধান্ত মা নেয়। তাই আমাকে কেউ ভালোবাসলেও আমি বাঁচতে পারবো না। তুই নিজের জীবনটাকে এনজয় কর। আমার কপালে এসব নেই। মায়া, এগুলো বললে কি হবে? তুই এখন বড় হয়েছিস, তোরও তো নিজের জীবন নিয়ে কিছু বলার থাকতে পারে। এভাবে সব কিছু আন্টির ওপরে ছেড়ে দেওয়া ঠিক না। মা বাবা শাসন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এমন করবে? আমার জীবনটাই এমন রে। মাকে দোষ দিয়ে লাভ নেই। জানিস, তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে মন খুলে কথা বলতে পারি। কিন্তু তুইও আমার বন্ধু হতে পারতি না যদি না তোর বাবা ধনী হতো। জানি না আমার মা কেন এত ধনী গরিবের মধ্যে ভেদাভেদ করে। আমার এসব ভালো লাগে না। কি আর করবি রে? কিন্তু আমি তোর বন্ধু হয়ে একটা কথা বলবো, কিছু কিছু সময় নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নে, এতে করে তোর ভালো কিছু হবে। এবার চল আমরা ক্লাসে যাই। এই বলে তারা দুজনে ক্লাসে চলে যায়। কয়েক ঘন্টা পর কলেজ ছুটি হয়ে গেলে সুমি আর মায়া বাড়িতে ফেরার সময় দেখে রাস্তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এমনভাবে প্রায় প্রতিদিন মায়া কলেজে যাওয়ার সময় দেখতো সেই ছেলেটি দাঁড়িয়ে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন,
আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা, আপনি প্রতিদিন এই রাস্তায় দাঁড়িয়ে থাকেন কেন? কাউকে কি খুঁজতে এসেছেন? না মানে, আসলে আপনার নাম কি মায়া? হ্যাঁ, আমার নাম মায়া, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আসলে আমাকে আপনি চেনেন। আমার নাম নিলয়। ছোটবেলায় যার সাথে আপনি খেলতেন। আর আমার বোনের নাম আখি। আমরা তিনজন একসাথে অনেক খেলতাম। কিন্তু হঠাৎ করে আপনি আর আমাদের সাথে খেলতে আসতেন না। দেখা হলে কথা বলতেন না। আর তারপর আমরা বাড়ি ভেঙে এখান থেকে অন্য গ্রামে গিয়ে বাড়ি করি। আর আপনার সাথে দেখা নেই। তাই চিনতে পারছিলাম না ভালো করে। ও, তুমিই নিলয়? তাহলে আবার আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু। বন্ধুত্বের মধ্যে কি আপনি আগে চলে নাকি? আচ্ছা, আন্টি আর আখি কেমন আছে? সবাই খুব ভালো আছে। আচ্ছা, তুমি ভালো আছো তো? আমি এমনিতে খুব ভালো আছি, কিন্তু তোমার সাথে যোগাযোগ না থাকায় খুব কষ্ট পেয়েছি আমি। কিন্তু কি করব, মা তো আমাকে তোমাদের সাথে যোগাযোগই রাখতে দেয়নি। তোমরা আমাকে ভুল বুঝো না, তোমাদের আমি খুব মিস করেছি। আমিও তোমাকে খুব মিস করেছি। আচ্ছা, আমরা কি প্রতিদিন এভাবে একটু কথা বলতে পারি না? তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা এখন থেকে প্রতিদিন এভাবে কথা বলবো। তুমি তো আমার ছোটবেলার বন্ধু, তোমাকে দেখে আমি খুব খুশি। এমনভাবে তারা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর মায়া বাড়িতে চলে যায়। এই দিনের পর থেকে মায়া প্রতিদিন কলেজ থেকে আসার সময় তারা দুজনে একসাথে অনেক গল্প করত। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মায়া, কিছুদিন হলো খেয়াল করছি তোর কলেজ থেকে ফিরতে অনেক দেরি হচ্ছে। আগে তো কখনো এমন হয়নি। কোথায় যাস তুই? মা, তুমি এসব কি বলছো? কোথায় যাব আমি? আসলে কলেজের টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে, একটা এক্সট্রা ক্লাস থাকে, ওইগুলো করতে করতেই দেরি হয়ে যায়। আর সুমির সাথেও ক্লাস শেষ করে একটু কথা বলি তো, তাই। ও, বুঝলাম। কিন্তু হঠাৎ কলেজের টাইম বাড়িয়ে দেওয়ার কারণ কি? আমি কালকে কলেজে কল দিয়ে জেনে নেব। গার্জিয়ানকে না জানিয়ে এটা করলো? মা, তুমি এটা কেন করবে? আমরা তো এখন অ্যাডাল্ট। মা বাবা যদি এভাবে খোঁজ খবর নেয়, কলেজে আমার কি মান সম্মান থাকবে বলো? আমি তো তোমাকে বলছি, কিছুদিনের জন্য এটা করেছে, সামনে পরীক্ষা তো তাই। প্লিজ মা, কল করো না, আমাকে বন্ধুরা অপমান করবে। আচ্ছা ঠিক আছে, আমি কল করব না। তুই এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। কিছুক্ষণ পর খাবার হয়ে গেলে তোকে ডাকবো। এরপর মায়া ঘরে চলে যায়। এমনভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়। একদিন এ কি, তুমি আজকে একা কেন? মায়া কোথায়? ও আজকে কলেজে আসবে না? আসলে ভাইয়া, মায়ের কালকে রাতে অনেক জ্বর হয়েছে, বিছানা থেকে উঠতেই পারছে না, তাই আজ আর কলেজে যাবে না। আপনিও বাড়িতে যান, শুধু শুধু অপেক্ষা করে লাভ নেই। কি বলছো কি? আমার মায়ের জ্বর হয়েছে? কি করে? আচ্ছা, ও ওষুধ খেয়েছে তো? আমি যে এখন কি করব? ওর সাথে তো দেখাও করতে পারবো না। আমার কিছু একটা করতেই হবে। আমি ওদের বাড়িতে যাব। কি বলছেন এসব আপনি? ওদের বাড়িতে যাবেন না। ওর মা আপনাকে দেখলে অনেক রেগে যাবে, আর মায়াকেও অনেক কথা শুনতে হবে। আর তাছাড়া ওকে ওষুধ দেওয়া হয়েছে, দু একদিন পরই ঠিক হয়ে যাবে। এমন সিরিয়াস কিছু হয়নি। তা আপনি একটা কথা বলেন তো, মায়া আপনার হলো কবে থেকে? আর ওকে নিয়ে আপনি এত ভাবছেনই বা কেন? না না, তেমন কিছু না। আসলে ও তো আমার বন্ধু, তাই বলে ফেলেছি। তুমি এবার যাও, দেরি হয়ে যাচ্ছে তো। আমাকে সব কিছু বলতে পারেন। আপনি কি মায়াকে ভালোবাসেন? আমি কিন্তু হেল্প করতে পারবো। এই কথা শুনে নিলয় একটু চুপ থেকে তার মনের কথাগুলো সুমিকে বলে। তুমি ঠিক ধরেছ বোন, আমি মায়াকে খুব ভালোবাসি। কিন্তু এই কথা ওকে কি করে বলবো? ওরা অনেক ধনী আর আমরা গরিব। ওর মা তো গরিবদের দেখতেই পারে না, তাই হয়তো আমাদের ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। কিন্তু বিশ্বাস করো, আমি মায়াকে পেলে আমার জান দিয়ে ভালো রাখতাম। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। কিন্তু ভাইয়া, আমি মায়াকে বোঝাতে পারবো, বলতে পারবো, কিন্তু ওর মা হয়তো এটা সত্যিই মেনে নেবে না। কিন্তু তাই বলে তো আপনার ভালোবাসা এভাবে ভেসে যেতে পারে না, তাই না? তুমি তো আমাকে ভাইয়া বলে ডাকছো, তাই আমার একটা কথা শোনো। তুমি এই কথাটা মায়াকে বলো না, এই মুহূর্তে বলার সময় হয়নি। আমি সুযোগ বুঝে ওকে বলবো। আমাকে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। ঠিক আছে ভাইয়া, তাই হবে। আমি কাউকে এই কথা বলবো না। আমি এবার আসি।
মায়া, তোর সাথে কিছু কথা ছিল, খুব গুরুত্বপূর্ণ, তাই আগে থেকেই তোর জানা দরকার। কি কথা মা, বলো দেখি, কি এমন গুরুত্বপূর্ণ কথা তুমি বলবে? আসলে আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কিছুদিন আগে ঘটককে তোর ছবি দিয়েছিলাম, তারপর তোকে একজন সফল ব্যবসায়ী ছেলে পছন্দ করেছে। ওরা অনেক ধনী, তোর ওই বাড়িতে বিয়ে হলে তুই রাজরানী হয়ে থাকবি। মা, তুমি এসব কি বলছো কি? আমাকে না জানিয়ে তুমি বিয়ে ঠিক করে ফেললে? আমি তো এখন বিয়ে করতে চাই না মা। কেন? তোর বিয়ে করতে কি সমস্যা? আর আমি সব সময় তোর জীবনের সব সিদ্ধান্ত নেই, তাই এটাও আমার ইচ্ছাতেই হবে। এটাই স্বাভাবিক। সব সময় তো এত ধনী পরিবার পাওয়া যায় না। তুমি শুধু টাকা পয়সাই দেখবে? টাকায় কি হয়? তারা কেমন মানুষ তা কে জানে? তাদের সম্পর্কে ভালো করে না জেনেই তুমি বিয়ে ঠিক করে ফেললে। অন্তত কিছুদিন তো সময় নেওয়া উচিত ছিল। শোন, ছেলেটা অনেক ভালো, আমি খোঁজ খবর নিয়েছি। কিন্তু তুই যদি চাস যে তুই আরও সময় নিবি, তাহলে নিতে পারিস, কিন্তু বিয়েটা তোকে করতেই হবে। এই কথা শুনে মায়া আর কিছু না বলে ঘরে চলে যায়। তারপর তার বন্ধু সুমিকে কল করে তাদের বাড়িতে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সুমি মায়ার বাড়িতে আসে। এরপর মায়া সুমিকে সবকিছু খুলে বলে। কি বলছিস মায়া? আন্টি তোর বিয়ে ঠিক করে ফেলেছে? তাও আবার এত তাড়াতাড়ি? এখনো তো পড়াশোনাই শেষ হয়নি তোর। আমি আমার পড়াশোনার কথা চিন্তা করছি না সুমি। আসলে আমি নিলয়কে খুব ভালোবেসে ফেলেছি। ও গরিব হতে পারে, কিন্তু বিশ্বাস কর, ও আমাকে অনেক ভালো রাখবে। যা 1000 টাকা দিয়েও কেউ ভালো রাখতে পারবে না আমাকে। আমি নিলয়কে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না সুমি। তুই কিছু একটা বুদ্ধি দে। সত্যি তুই নিলয় ভাইয়াকে ভালোবাসিস? তাহলে শোন, সেদিন ভাইয়ার সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলল সেও নাকি তোকে খুব ভালোবাসে মায়া। আমাকে বলতে বারণ করেছিল, তাই বলতে পারিনি। তুই এই বিয়েটা ভেঙে দে। তুই নিলয় ভাইয়াকে নিয়ে অনেক সুখে থাকবি। সত্যি নিলয় আমাকে ভালোবাসে? তাহলে তো অবশ্যই আমি এই বিয়েটা করব না। আমি মা বাবাকে বুঝিয়ে বলবো। হয়তো ওরা গরিব বলে মা মেনে নিতে চাইবে না, কিন্তু আমি জানি আমার নিলয় ঠিক একদিন সফল হবে। এমনভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর সুমি বাড়িতে চলে যায়। এরপর মায়া তার মা বাবাকে নিলয়ের সম্পর্কে সবকিছু বলে। এটা শুনে রেহানা বেগম অনেক রেগে যায়। কি? তুই ওই ভিখারির ছেলের প্রেমে পড়েছিস? তুই কি করে এত নিচে নামতে পারলি? আমি কত ধনী ঘরের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, আর তুই ওই গরিব ভিখারিটাকে বিয়ে করতে চাইছিস? ছি! আমি থাকতে এই বিয়ে কখনোই হবে না। যাকে আমি পছন্দ করেছি সেই তোর জীবনে সঠিক মানুষ, আর তাকেই বিয়ে করতে হবে তোকে। রিহানা, কেন তুমি এত জেদ করছো? সারাটা জীবন মেয়েটাকে নিজের ইচ্ছায় চালিয়েছো, আমি কিছুই বলিনি। কিন্তু এখন মায়া একটা অ্যাডাল্ট মেয়ে, ওর সিদ্ধান্ত ওকেই নিতে দাও। তুমি কেন ওকে জোর করছো? যদি ওর ভালো থাকা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে নিলয়ের সাথে ওকে বিয়ে দাও। চুপ করো তুমি। সুযোগ পেয়েছো না? আমার মেয়ে কিসে ভালো হবে সেটা আমি ভালো জানি। আজ পর্যন্ত কি ওর জীবনে কখনো খারাপ কিছু হয়েছে? তাহলে আমার এই সিদ্ধান্তে ওর ভালোই হবে। শোন মায়া, তুই যদি আমার কথা না শুনিস, তাহলে মনে রাখিস তুই তোর মায়ের মরা মুখ দেখবি, আর আমি মরে গেলে তারপর যা ইচ্ছা করিস। মা, তুমি কি বলছো? আমার সাথে এটা করো না মা। আমি নিলয়কে খুব ভালোবাসি। বিশ্বাস করো, আমি ওর সাথে খুব সুখে থাকবো। যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোর ইচ্ছে। এই বলে রেহানা বেগম চলে যায়। মা রে, আমাকে ক্ষমা করিস মা। আমি তোর বাবা হয়েও কিছুই করতে পারছি না। তোর মা এতটাই জেদি আর অহংকারী যে তাকে আটকানোর ক্ষমতা আমার নেই। আর যদি চেষ্টা করি, তাহলে সত্যিই তুই তোর মাকে হারাবি। ঠিক আছে, আমি আমার মায়ের কথাই মেনে নিলাম। কোরবানি দিলাম আমার ভালোবাসা। সারাটা জীবন যখন মায়ের কথাই শুনেছি, এটাও শুনবো। আমাকে তুমি ক্ষমা করে দিও নিলয়, ক্ষমা করে দিও। এমনভাবেই মায়া কাঁদতে থাকে। এরপর কিছুদিনের মধ্যেই মায়ার আকাশ নামের ছেলের সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে মায়া সবসময় প্রায় মন খারাপ করে বসে থাকতো। তার কোনো কিছুই যেন ভালো লাগতো না। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এ কি বৌমা, তুমি রান্নাঘরে কেন এসেছো? আমাদের কাজের লোক আছে, সেই সব কাজ করে। তুমি যাও, ঘরে গিয়ে আরাম করো। মা, আমি তো জানি যে কাজের লোক আছে, কিন্তু আমি চাই কিছু একটা বানিয়ে সবাইকে খাওয়াতে, তাই আসলাম। তোমাকে কিছুই রান্না করতে হবে না বৌমা,
তুমি শুধু আমার ছেলেটার খেয়াল রেখো, কেমন? যাও, ঘরে যাও, খাবার রেডি হয়ে গেলে তোমাকে ডাকা হবে। এই কথা শুনে মায়া খুশি মনে ঘরে চলে যায়। মায়া, এই নাও, তোমার জন্য আমি পছন্দ করে একটা শাড়ি নিয়ে এসেছি। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসেছো? কিন্তু কেন? কোনো তো অনুষ্ঠান বা কোথাও যাওয়ার নেই। আমার তো অনেকগুলো শাড়ি আছেই। তুমি যে কি বলো না, তোমাকে কিছু গিফট করতে আমার আবার কারণ লাগবে নাকি? তুমি আমার একমাত্র সুন্দরী বউ, তোমাকেই তো আমি সবকিছু দেব। আর ভালোবাসার মানুষকে কিছু দিলে মনটা ভালো থাকে, বুঝেছো? বুঝতে পেরেছি। আর তুমি যখন নিয়েছো তখন আমার অবশ্যই ভালো লাগবে। আমি শাড়িটা একদিন পরবো। ঠিক আছে, তাহলে এটা রেখে দাও, আমি একটু আসছি, কিছু কাজ আছে তো। এই বলে আকাশ চলে যায়। আমি তো কখনো ভাবতেও পারিনি যে এই বাড়িতে এসে আমি এতটা ভালোবাসা পাবো। সত্যি, তারা ধনী হলেও মনটা অনেক ভালো, কোনো অহংকার নেই তাদের। আমি হয়তো সত্যিই এই বাড়িতে সুখী হব। এখন থেকে মন দিয়ে সংসার করব। আর অন্য কিছু ভেবে আকাশকে কষ্ট দিয়ে লাভ নেই। নিশ্চয়ই নিলয় আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে। এমনভাবেই মায়া নানা রকম কথা ভাবতে থাকে। এইভাবেই হাসি খুশিতে মায়ের দিন কাটত। এরপর কেটে যায় 2 বছর। শোনো না, তোমাকে একটা কথা বলতে চাই। অনেক দিন হলো বলবো ভাবছি, কিন্তু খুব লজ্জা লাগছে। কি এমন কথা বলবে যে লজ্জা লাগছে? বলে ফেলো, কোনো সমস্যা নেই। আসলে আমাদের মনে হয় এখন বেবি নেওয়া উচিত। 2 বছর তো হয়ে গেল। এখন বাড়িতে একটা ছোট বেবি আসলে খুব ভালো লাগবে। মা বাবাও খুশি হবে, আর আমারও না খুব ইচ্ছে করে। শোনো মায়া, ইচ্ছে দিয়ে কিছু হয় না। বেবি নিতে চাইলেই কি নেওয়া যায়? এখন আমি এসব প্যারা নিতে চাই না। জীবনটা তো এনজয় করাই হলো না আমার। আর তুমি বলছো বেবি নিতে? আমি এসবের জন্য প্রস্তুত নই। তাই তুমিও এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি এমন করে বলছো কেন? বেবি নিলে কি সমস্যা? তোমার এখন বিয়ে হয়ে গেছে। বিয়ের পর নিজের সংসার, পরিবার, সন্তান নিয়ে এনজয় করতে হয়। আর এটাই হলো শান্তি। তুমি কি এখন আমাকে জ্ঞান দেবে মায়া? তোমাকে কিছু বলি না বলে এত মাথায় উঠো না। যদি আমার রাগ হয়ে যায় তাহলে কি হবে তুমি বুঝতেও পারবে না। আমি এখন বেবি নিতে চাই না, এটাই হলো শেষ কথা। ভালো ভালো খাচ্ছ, পড়ছো, এই নিয়েই শান্তিতে থাকো। এই বলে আকাশ রাগ করে চলে যায়। আর মায়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এ কি, এটা তো মায়ের হাজবেন্ড। এই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছে? আর এমনভাবে তারা যাচ্ছে, মনে হচ্ছে যেন খুব আপনজন। আমাকে দেখতেই হবে। হ্যাঁ সুমি, বল। কতদিন পর কল করলি? তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। ভালো আছিস তো? আমার কথা পরে হবে, আগে তুই একটা কথা শোন। আমি আকাশ ভাইয়াকে দেখলাম একটা মেয়েকে নিয়ে বড় বাজারের হোটেলে ঢুকলো। আমি অনেকক্ষণ তাদের ফলো করে এটা দেখেছি। এমন ক্লোজ হয়েছিল, মনে হচ্ছিল যেন সেই মেয়েটিই তার বউ। এই কথা শুনে মায়ের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। সে কি বলবে বুঝতে পারে না। ঠিক আছে সুমি, তুই রাখ। আমি এখন কোনো কথা বলতে চাই না। তোর সাথে পরে কথা বলছি। এই বলে মায়া ফোন রেখে দিয়ে অনেক কাঁদতে থাকে আর আকাশের জন্য অপেক্ষা করে। তুমি কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন বাড়িতে ফিরতে? তোমাকে কি সবকিছুই বলতে হবে? একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। যাও, এবার খাবার রেডি করো, খুব খিদে পেয়েছে। কেন, খেয়ে আসোনি? দুজন মিলে একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে নিলেই তো পারতে। শুধু শুধু খিদেই কষ্ট করার কি ছিল? দুইজন? কিসের দুইজন? কি আজে বাজে কথা বলছো তুমি? ক্লিয়ার করে বলো, কিছু কি হয়েছে? হয়েছে অনেক কিছু। তুমি কি করে এটা করতে পারলে? ভেবেছিলাম তুমি আমাকে কত ভালোবাসো, তাই সব কিছু ভুলে তোমাকে ভালোবেসেছি। এই পরিবারকে আপন করে নিয়েছি। আর সেই তুমি একটা মেয়েকে নিয়ে হোটেলে থেকে এসেছো? ও, তার মানে তুমি সবকিছু জেনে গিয়েছো। ভালোই হয়েছে। তাহলে শোনো, আমি অন্য মেয়েদের সাথে সময় কাটাতে ভালোবাসি। এতে তোমার কিসের প্রবলেম? কোনো কিছুর তো অভাব নেই তোমার। শুধু কি সোনা, গহনা, শাড়ি এগুলো দিলেই ভালো স্বামী হওয়া যায়? আমি কিছুদিন আগেই তোমাকে বেবি নেওয়ার কথা বলেছি, কিন্তু তুমি না করলে। আর এখন শুনছি তুমি অন্য মেয়েদের সাথে। ছি,
ঘরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে কিসের সময় কাটাতে হয় তোমার? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি চরিত্রহীনের মতো মেয়েদের পিছে ঘুরছো। শোন, আমাকে একদম চরিত্রহীন বলবি না। আমি যে মেয়েদের সাথে সময় কাটাই তাদের হাজার হাজার টাকা দেই, বুঝলি? তোর থেকেও সুন্দরী মেয়েদের সাথে আমি রাত কাটাই। আর তোকে তো আমার আর ভালোই লাগে না, তোর কাছে একদম থাকতে ইচ্ছা করে না আমার। তাহলে বেবি নেব কেন বল? আর আমার এসব সহ্য করতে না পারলে চলে যাই বাড়ি থেকে। ছি, তুমি এত নীচ। আমি কিছুতেই এই সংসার করব না। তোমার মতো চরিত্রহীনের সাথে থাকা আমার সম্ভব না। তুমি তোমার মতো থাকো। যে কিনা মাত্র 2 বছরেই আমার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছে, সে কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। আসলে ধনী ঘরের ছেলেরা এরকমই হয়, তোমার মতো চরিত্রহীন হয়। এই বলে মায়া এ বাড়ি ছেড়ে তার মায়ের বাড়িতে চলে যায়। আমার সোনা মা, তুই এসেছিস? কতদিন পর তোকে দেখলাম। তা জামাই কোথায়? ওকে ভেতরে নিয়ে আয়। এবার কিন্তু বেশ কিছুদিন থাকবি। হ্যাঁ মা, থাকবো। সারা জীবনের জন্যই থাকবো এই বাড়িতে। আর কোথাও যাওয়ার নেই আমার। কি হয়েছে মা আমার? তোকে এমন লাগছে কেন? ও বাড়িতে কেউ কিছু বলেছে নাকি? তুমি চুপ করো তো। ও বাড়িতে কেউ কেন ওকে কিছু বলবে? আমার মেয়ে ও বাড়িতে খুব ভালোই আছে। হয়তো আকাশের সাথে একটু ঝগড়া হয়েছে, তাই এমন বলছে, তাই না মা? ঝগড়া হয়নি মা। তোমার ধনী ঘরের জামাইয়ের আর এখন আমাকে পছন্দ না, তাই সে অন্য মেয়েকে নিয়ে রাত কাটায়। তুমি বলো, এবার কি করে ওই সংসার করব? আমাকে বলেছে এইগুলো সব সহ্য করে থাকতে। কি? ওই ছেলের এত সাহস আমার মেয়েকে এসব বলে? ওকে আমি পুলিশে দেব। শোন মা, তোর ওই চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে না। তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আমার জন্য আর তোমাকে কিছুই করতে হবে না মা। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। 1000বার বলেছিলাম আমি ধনী ঘরের ছেলেকে বিয়ে করতে চাই না, কিন্তু তুমি আমাকে জোর করে বিয়ে দিলে। অথচ যে ছেলেটা আমাকে সত্যিই ভালোবাসতো, সে এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটাই হলো প্রমাণ মা, যে মা বাবা সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় না। আমি জানতাম এমন কিছুই একদিন হবে। বারবার বলেছিলাম শুধু টাকা দেখে পাগল হয়েও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। দিলে তো মেয়ের জীবনটা নষ্ট করে। আমার খুব ভুল হয়ে গেছে মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি জেদ করে খুব ভুল করেছি, অন্যায় করেছি। আমি যে এটা চাইনি। ভেবেছিলাম তোর এখানে বিয়ে হলে তুই সুখী হবি। মা রে, একটা ভুলের জন্য জীবনটা নষ্ট করে দিস না। তুই নতুন করে আবার বাঁচ। নতুন করে জীবন শুরু করা কি এতই সহজ মা? তুমি ছোটবেলা থেকে গরিবদের ঘৃণা করেছো, আমাকে ওদের সাথে মিশতে দাওনি। আজকে তোমার জন্য একটা ছেলে পাগল হয়ে গেছে, আবার তোমার জন্যই তোমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল মা। আমি ওকে ডিভোর্স দেব, কিন্তু আমার নামের আগে ডিভোর্সি শব্দটা থাকবে। এটা কেউ মুছতে পারবে না। এমনটা তো হওয়ার কথা ছিল না মা। তুমি সব শেষ করে দিলে। এই বলে মায়া কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমার ভুলের জন্য আমার মেয়েটার জীবন শেষ হয়ে গেল। কেন এত অহংকারী মা আমি? কেন নিজেদের নিয়ে এত গর্ব করেছিলাম? আজ আমার জন্য আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। হে বিধাতা, তুমি আমার মেয়েকে ভালো রাখো। আমি কথা দিচ্ছি সারা জীবনে কখনো কাউকে ছোট করব না, অহংকার করব না আমি।